আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। গত কয়েকদিন ধরে এই আলোচনা আছে প্রফেসর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন কি করবেন না, যদিও সরকারের দিক থেকে জানানো হয়েছে তিনি পদত্যাগ করছেন না, কিন্তু এটাও মোটামুটি স্পষ্ট বাংলাদেশে কেউ চান না যে তিনি পদত্যাগ করুন, দেশটা কোনোভাবেই অস্থিতিশীল হোক সেটা কেউ চায় না। কিন্তু একই সঙ্গে আমি এর আগেও বলেছি যে তিনি যদি পদত্যাগ করেনি তাহলে দেশ চলবে না, সরকার থাকবে না, এরকমটা আমার কাছে মনে হয় না এবং আমি মনেও করি না যে এটা কোনো ব্যক্তি কোনো দেশের জন্যে খুব একটা অপরিহার্য বা একমাত্র অপ্রয়োজনীয় বিষয় এরকম না। ব্যক্তির চাইতে প্রতিষ্ঠান দেশ সবসময় বড়। তারপরও আমার দেশপ্রেমিক হৃদয়ের প্রতিটি স্পন্দন, দেশ গঠন করবার ক্ষেত্রে আমার প্রতিটা উদ্যম, সাধারণ বোধের প্রতিটা কণা এবং যুক্তিবোধের প্রতিটি সিদ্ধান্ত নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে এই মুহূর্তে পদত্যাগ না করে জাতিকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানাতে বাধ্য করে। কিন্তু একই সঙ্গে আমি তার ব্যর্থতা বলতে আমি তার সরকারের যে ব্যর্থতা সেটা এড়িয়ে যাব শুধুমাত্র তাকে খুশি করবার জন্যে, শুধুমাত্র তিনি অস্বস্তি বোধ না করেন যেন সেই কারণে, সেটা আমি সমর্থন করি না। এই বাস্তবতা আমাদেরকে মাথায় রাখতে হবে যে তিনি এমন একটা সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন যখন দেশে একদিকে ছিল কর্তৃত্ববাদী শাসনের পতনের ক্ষত, অন্য আরেকটা দিকে ছিল জনগণের অনিঃশেষ প্রত্যাশা। এবং এই রকম একটা বাস্তবতায় অধ্যাপক ইউনূসের উপস্থিতি একদিকে আশাবাদের প্রতীক হয়ে ওঠে, অন্যদিকে অতি দ্রুত রাজনৈতিক সমীকরণ এবং প্রশাসনিক জটিলতায় পড়ে যান তিনি নিজেই। প্রফেসর ইউনূসের জীবনের অর্জন, বিশেষ করে ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়নের জন্য তিনটি শূন্য দর্শন, তার যে 3-0 ফিলসফি বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত, কিন্তু এই অর্জন তাকে সরকার পরিচালনার প্রস্তুতি দেয়নি। এটা তিনিও জানতেন না, আমরাও বুঝে উঠতে পারিনি এবং সে কথা তিনি স্বীকারও করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে, যে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এবং তার সরকারে যারা আছেন তাদের অনেকেরই কোনো এক্সপিরিয়েন্স নেই, সে কথা তিনি নিজেও স্বীকার করেছেন। তার সরকারের শুরুতে তিনি ছাত্রদের নেতৃত্বকে গুরুত্ব দেন, তাদের রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেন, এমনকি তাদের একটি দল গঠনের ক্ষেত্রেও মৌন সমর্থন দেন, সেটা কিন্তু প্রকাশিত। এখানেই শুরু হয় ভারসাম্যের একটা বড় বিচ্যুতি। এনসিপির জন্ম এবং সরকারের অভ্যন্তরে ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে রেখে সমান্তরাল প্রভাব একটা তৈরি হয়, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো বড় দলগুলোর মধ্যে ক্ষোভের জন্ম দেয়। রাজনীতি মূলত একটা শক্তির খেলা হলেও অন্তর্বর্তী সরকারের বৈধতা এসেছিল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। সেই ঐকমত্যের সবচেয়ে বড় পক্ষ ছিল বিএনপি, যাদের সঙ্গে সরকারের দূরত্ব প্রতিনিয়ত বেড়েছে। তাদের একাধিক যুক্তিসঙ্গত দাবি, নির্বাচনের রোডম্যাপ, বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ, ন্যূনতম নিরপেক্ষতার পরিবেশ, বিনিময়ে তারা পেয়েছে অবহেলা, সময়ক্ষেপণ ও রাস্তায় অবস্থান করে দাবি আদায়ের সংস্কৃতি। বিপরীতে এনসিপি দাবি তুললেই সরকার নতি স্বীকার করে, একবার নয় বারবার। এতে করে রাজনীতিতে পক্ষপাতিত্বের অভিযোগ জোরালো হয় এবং সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের অগাস্টে গণ অভ্যুত্থানের পর সশস্ত্র বাহিনী সরকারের প্রতি মৌন সমর্থন দিয়েছিল, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। কিন্তু সম্প্রতি সেনাপ্রধানের মন্তব্য এবং তার অভিযোগ জাতীয় নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনীকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি, নতুন বিতর্কের জন্ম দিয়েছে। করিডোর বন্দর বা নিরাপত্তা বিষয়ক আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়, যা রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্বের ঘাটতি নির্দেশ করে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত নিয়োগ এবং তার বিতর্কিত ভূমিকা আরও বিভ্রান্তি তৈরি করেছে। এত সব চাপের মধ্যে অধ্যাপক ইউনূস কিছুদিন আগে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন বলে খবর বেরোয়, যদিও পরে তা প্রত্যাহার করেন। প্রশ্ন হলো, কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? রাজনৈতিক দলের অব্যাহত চাপ, প্রশাসনিক অচলাবস্থা, উপদেষ্টা পরিষদের ভেতরে
খানিকটা মতবিরোধ এবং এনসিপির প্রতি অতিরিক্ত নরম মনোভাব তাকে হতাশ করতেই পারে। কিন্তু একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে যদি তিনি নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান বা দেখাতে চান মানুষকে, তাহলে বুঝতে হবে যে হতাশা থেকে নয়, দায়িত্ববোধ থেকেই কিন্তু এগিয়ে যেতে হয়। বিশেষ করে এমন একটি সময়ে যখন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ও বিদেশে গভীর আগ্রহ এবং নজর রয়েছে। অন্যদিকে এনসিপির অভ্যন্তরেও এখন শৃঙ্খলা সংকট স্পষ্ট। দলের ভেতরে দুর্নীতির অভিযোগ, সহিংস আচরণ, মপতন্ত্র চর্চা এবং অপ্রয়োজনীয় দাবি তুলে সরকারের প্রতি অতিরিক্ত চাপ প্রয়োগ এখন জনগণের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। পত্রিকায় দেখা যাচ্ছে এনসিপির নেতা পুলিশ প্রোটোকলে চলাফেরা করছেন, আটকদের ছাড়িয়ে আনছেন, এমনকি সুপ্রিম কোর্টের ভেতরেও আন্দোলন করছেন। এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দল যেমন বৈষম্যের শিকার হচ্ছে, তেমনি সরকারও নৈতিক অবস্থান হারিয়ে ফেলছে। যা সবচেয়ে উদ্বেগের বিষয় তা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব বৃদ্ধি। বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে টানাপোড়েন, পরস্পরের প্রতি অবিশ্বাস এবং একে অপরকে ঠেকাতে ব্যস্ত থাকা পরিস্থিতিকে জটিল করে তুলছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকে কোনো সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়নি। এটি ইঙ্গিত দেয় যে নির্বাচন নিয়ে রাজনৈতিক মেরুকরণ এবং মতভেদ এখনো চরম পর্যায়ে। এই প্রেক্ষাপটে একমাত্র কার্যকর পথ হতে পারে দ্রুত নির্বাচন ঘোষণার রোডম্যাপ। প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর 2025 সালে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন, তাহলে রাজনৈতিক উত্তাপ অনেকটাই প্রশমিত হবে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য ইসির রোডম্যাপ, বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি এবং কিছু মৌলিক সংস্কারে সম্মিলিত ঐকমত্যই হতে পারে দেশের স্থিতিশীলতার প্রধান ভিত্তি। সরকারের ভেতরে একটি চক্র হয়তো ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের উচিত তাদের প্রভাব প্রতিহত করা এবং ঐক্যের পথে হাঁটা। কেননা যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছেন, ইতিহাস তাদের স্মরণ করে। বরং যারা স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করেছেন, তাদেরকেই জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে। সুতরাং এখনো সময় আছে। অধ্যাপক ইউনূস চাইলে নির্বাচন ঘোষণার মাধ্যমে সংকট নিরসনের পথে অগ্রসর হতে পারেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে বিশ্বাস ফিরিয়ে আনা যায়। জনগণের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার দিতে হবে রাজনৈতিক বাস্তবতাকে। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এক নতুন অধ্যায় রচনা করতে হবে। এই ঐতিহাসিক দায়িত্ব এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে। আমরা আশা করি তিনি তা সফলভাবেই পালন করবেন। শেষ করবার আগে একটা কথা বলি। সবাই আমরা জানি, ধর্মগ্রন্থে পড়েছি, পাঠ্যপুস্তকে ছোটবেলায় পড়েছি, মিথ্যে বলা মহাপাপ। আসুন আমরা মিথ্যে বলাটা পরিহার করি। তো একই সঙ্গে মাথায় রাখতে হবে, কখনো কখনো মিথ্যে বলা মহাপাপ নয়, মিথ্যে বলাটা জরুরি। যেমন ধরুন, আপনি কারো জীবন বাঁচাতে চান, আপনি কারো জীবন বাঁচাতে যদি মিথ্যে বলেন, দোষ নেই। কাউকে কোনো বিপদ থেকে রক্ষা করতে চাইলেও, এবং সেটা যদি ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত হয়, আপনি মিথ্যে বলতে পারেন। একই সঙ্গে আমরা সত্য বলার চর্চাটা বাড়াই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সত্য বলাও কিন্তু সবসময় ভালো নয়। কখনো কখনো সত্যটা অপ্রীতিকর, পরিস্থিতিকে খারাপ করে তোলে। কখনো কখনো কোনো সত্য অনেক মানুষকে বিপদে ফেলে দেয়, এটাও যেন আমরা মাথায় রাখি। কাজে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ, এবং কথা বলাটা আসলে বুঝে শুনে বলা উচিত। কম কথা বলতে পারলে সবচেয়ে ভালো। সত্য মিথ্যের হিসেবটা একটু পরে করা ভালো, কিন্তু ওই যে বললাম, সত্য বলাও দরকার, মিথ্যেটা পরিহার করা দরকার। কখনো কখনো আপনি মিথ্যে বলাটাও জরুরি হয়ে পড়ে, কখনো কখনো সত্য বলাটাও বিপজ্জনক। আমরা যেন সেটা বুঝে শুনে করি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।